হ্যালো ডিয়ার ভিউয়ার্স, হরে কৃষ্ণ। আজকে আমরা কথা বলবো প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে। এখন আমরা যখনই মিডিয়া খুলছি, নিউজ দেখছি, সর্বত্রই একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দামা যেন বেজে উঠছে। এবার এই তৃতীয় বিশ্বযুদ্ধ আসতে চলেছে মানে এটা তো ডেফিনিট যে এর আগে দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে। তো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ গত শতকে, বিংশ শতকে ঘটে যাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ দুটি ঘটনা, এবং এই দুটি ঘটনার যা অভিঘাত, যা ইম্প্যাক্ট, তা আমাদের যে বর্তমান পৃথিবী তারও যে আমরা এই জিওপলিটিক্যাল বিভিন্ন ইভেন্ট দেখছি, ইনসিডেন্টস দেখছি, তার পিছনে কিন্তু ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে। ওই 100 বছর আগে ঘটনাগুলি যদি না ঘটতো প্রথম বিশ্বযুদ্ধে, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটতো না। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি না ঘটতো, তাহলে আমরা এখন যে পৃথিবীকে দেখছি, পৃথিবীর যে কমপ্লেক্স জিওপলিটিক্যাল চেস গেম দেখছি, রক্তক্ষয়ী দাবা খেলা দেখছি, সেটিও কিন্তু হতো না। আজকে আমরা একটি কম্প্রিহেন্সিভ ভিডিওর মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে যাবতীয় যা যা জানবার আছে, যেটি একটি, অবশ্যই আমরা ইতিহাসের কোনো পণ্ডিতের মতো জানবো না, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে যে তার চারপাশের ব্যাপার সম্পর্কে অ্যাওয়্যার হতে চাইছে, বারবার করে হয়তো কোনো রেফারেন্সে শুনছে প্রথম বিশ্বযুদ্ধের কথা, কিন্তু জানে না ভালো করে, তাদের জন্য এই ভিডিওটি করা হয়েছে। যারা জানে তারাও অফকোর্স দেখতে পারে, কিন্তু যারা লেম্যান, যাদের খুব একটা ভালো ধারণা নেই, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি বেশি কার্যকরী হবে। তাহলে সময় নষ্ট না করে হরে কৃষ্ণ বলে শুরু করি আমরা প্রথম বিশ্বযুদ্ধের কম্প্রিহেন্সিভ ইতিহাস। যুদ্ধটা শুরু হলো যেন এক বিশাল অগ্নিকাণ্ড। 1914 সাল। গ্রীষ্মের উজ্জ্বল রোদ ঝলমল করছে, কিন্তু এর ভেতরেই চাপা উত্তেজনা, যেন একটা ছোট্ট অঙ্গার থেকে গোটা দাবানল ছড়িয়ে পড়ার অপেক্ষা। সারা বিশ্ব তখন দুটো শিবিরে ভাগ হয়ে গেছে। একদিকে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য, তারা নিজেদের শক্তি দেখাচ্ছে, নতুন নতুন মিত্র খুঁজছে। অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, তারাও জোট পাকাচ্ছে, নিজেদের পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নিচ্ছে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধে কোন দুটো পাওয়ার ব্লক ছিল সেটা কিন্তু আমরা জানতে পারলাম। একদিকে ছিল জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য যেটিকে বলা হচ্ছে সেইটি, এবং অটোমান সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্য মানে আমার যদি খুব ভুল না হয়, বর্তমানে যেটা তুর্কি, সেইটা অটোমান সাম্রাজ্যের অংশভুক্ত ছিল। এবং এই অটোমান সাম্রাজ্যের অন্তর্গতই কিন্তু ছিল বিতর্কিত ভূমি প্যালেস্তাইন, ইসরায়েল, গাজা ভূখণ্ড, এগুলো কিন্তু সব সেখানেই আর কি দেখা যাচ্ছে। আরেকটা আমরা কি দেখব, যে ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, এই যে জোট, এই জোটে পরবর্তীকালে যুদ্ধের সেকেন্ড হাফে আমেরিকা এসে যোগদান করছে। তাহলে আমরা প্রথম বিশ্বযুদ্ধে কোন দুটো পাওয়ার ব্লক ছিল, অপোনেন্ট টিম ছিল, তাদের কথা শুনলাম, এবং অপোনেন্ট টিমে কোন কোন প্লেয়ার, কোন কোন কান্ট্রি ছিল, তাদের ব্যাপারেও জানলাম। এই দুটো শিবিরের মধ্যে রেষারেষি চলছিল অনেক দিন ধরে। কার বেশি ক্ষমতা, কার বেশি বেশি ক্ষমতা, কার বেশি সৈন্য, কার বেশি উপনিবেশ, এই নিয়ে ঠান্ডা লড়াই কিন্তু চলছিল। তার উপর ছিল জাতিগত বিদ্বেষ আর সাম্রাজ্য বাড়ানোর লোভ, যেন দুটো বিশাল হাতি মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের দিকে তেড়ে আসার জন্য তৈরি। এই যে নতুন উপনিবেশ ধরতে হবে, বাজার ধরতে হবে, এটা বর্তমানে আমরা দুই বিশ্বশক্তি, একটি উদীয়মান বিশ্বশক্তি ও একটি অস্তগামী বিশ্বশক্তি, চীন একদিকে, আমেরিকা একদিকে, তাদের মধ্যেও কিন্তু লড়াইটা মূলত এই কারণেই। তারপরে কি হলো দেখি। ঠিক সেই সময় একটা ছোট্ট ঘটনা ঘটলো, যেন বারুদের স্তূপে স্ফুলিঙ্গ। খুব ক্লিশেড উদাহরণ, কিন্তু ঘটনাটা অনেকটা সেরকমই। ঘটনাটা কোথায় ঘটলো? ঘটনাটা ঘটলো সার্জেভো বলে একটি জায়গাতে, পূর্ব ইউরোপের একটি শহর। অস্ট্রিয়ার যুবরাজ ফ্রাঞ্জ ফার্দিনান্দ ঘুরতে গিয়েছিল বসনিয়ার এই শহরে, আর সেখানেই তাকে গুলি করে মারল এক সার্বিয়ান বিপ্লবী। এই একটা ঘটনা যেন শুকনো ঘাসে আগুন ধরিয়ে দিল। অস্ট্রিয়া হাঙ্গেরি প্রচণ্ড রেগে গেল। তারা দাবি করলো সার্বিয়াকে শাস্তি দিতে হবে, সার্বিয়াকে সার্বিক শাস্তি দিতে হবে। কিন্তু সার্বিয়ার পাশে দাঁড়ালো তাদের বন্ধু রাশিয়া, আর রাশিয়ার বন্ধু ফ্রান্স ও ব্রিটেনও তৈরি হয়ে গেল। জার্মানি বলল তারা অস্ট্রো হাঙ্গেরি
এই যে সাম্রাজ্য তাদের সাথে আছে। দেখতে দেখতে শুরু হয়ে গেল সেই ভয়াবহ যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ। প্রথমে মনে হয়েছিল হয়তো কয়েক মাসেই সব শেষ হয়ে যাবে, কিন্তু আদতে এটা ছিল এক দীর্ঘ আর রক্তক্ষয়ী সংঘাত। লক্ষ লক্ষ মানুষ মারা গেল, কত শহর ধ্বংস হলো, কত পরিবার ভেসে গেল। এই যুদ্ধের বীভৎসতা পাল্টে দিল গোটা পৃথিবীর ইতিহাস এবং এস্টাবলিশ করলো মেকানাইজড ওয়ারফেয়ার, যা এর আগে পৃথিবী কখনো উইটনেস করেনি। প্রথম বিশ্বযুদ্ধে আমরা এবারে কতগুলো জিনিস দেখব যেগুলো আমরা অন্যান্য কোনো যুদ্ধে দেখিনি। যে ব্যাপারগুলো, যে কনসেপ্টগুলো, যে মেশিনগুলো ইন্ট্রোডিউস হলো, সেগুলোর ফলে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ আরও অনেক বেশি অন্যান্য যুদ্ধের তুলনায়, যেগুলো গত শতকে ঘটে গেছে, অতীতে ঘটে গেছে, তার থেকে অনেক বেশি ভয়াবহ। আর আমরা মডার্ন যে ওয়ারফেয়ার দেখছি, সেই মডার্ন ওয়ারফেয়ারের যে প্রোটোটাইপ, তারও আমরা ঝলক প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন ব্যাপারের মধ্যে দেখতে পাবো। তাহলে দেখে নেওয়া যাক কী সেগুলো। প্রথমেই হচ্ছে মেশিন গান। যদিও প্রথম বিশ্বযুদ্ধের আগেই মেশিন গান উদ্ভাবিত হয়েছিল, তবে এর ব্যাপক ব্যবহার শুরু হয় এই যুদ্ধেই। বিশেষত জার্মানরা তাদের উন্নত মেশিন গান দিয়ে ট্রেঞ্চ ওয়ারফেয়ারে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এই অস্ত্রগুলো 1 মিনিটে কয়েকশো গুলি ছুটতে পারত, যা সৈন্যদের জন্য এক ভয়ঙ্কর ত্রাস হয়ে দাঁড়ায়। গুলির চাদর দিয়ে ঢেকে দিচ্ছে। তারপরে ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি। 1916 সালে ব্রিটিশরা প্রথমবার ট্যাঙ্ক ব্যবহার করে। এই বিশাল সাঁজোয়া যানগুলো ট্রেঞ্চ যুদ্ধ বা পরিখা যুদ্ধ ভেঙে প্রতিপক্ষের দিকে এগিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। প্রথম দিকের ট্যাঙ্কগুলো ধীর গতিতে চলতো, অনেক বেশি বা ক্লামজি ছিল, কিন্তু তবুও ট্যাঙ্ক ওয়ারফেয়ার যুদ্ধে একটা নতুন যুগের সূচনা করলো। যুদ্ধ বিমান, প্রথমবার যে এরিয়াল অ্যাটাক, শত্রুকে যুদ্ধ বিমান দিয়ে অ্যাটাক করা যায়, তারও কিন্তু সূত্রপাত এই প্রথম বিশ্বযুদ্ধেই হলো। 1914 সালে বিমানগুলো মূলত গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করা হতো, কিন্তু খুব দ্রুতই সেগুলোতে অস্ত্র যোগ করা হয় এবং তারা একে অপরের বিরুদ্ধে আকাশ যুদ্ধে, যার ইংরাজি নাম হচ্ছে ডগ ফাইটস, জড়িয়ে পড়ে। এই যুদ্ধ বিমানগুলো শত্রুপক্ষের অবস্থান থেকে শুরু করে তাদের সরবরাহ লাইনের ওপর বোমা হামলা চালাতো। প্রথম বিশ্বযুদ্ধে এটা শুরু হয়েছিল। তারপরে তো দেখবো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধে বিজয়ী শক্তি, বিজিত শক্তির ভাগ্য নির্ধারিত হয়েছে মূলত এয়ারফোর্সেরই দ্বারা। আরেকটি জিনিসও ঘটলো প্রথম বিশ্বযুদ্ধে, যেটি এর আগে অন্য কোনো যুদ্ধে দেখা যায়নি। সেটা হচ্ছে সাবমেরিন বা ডুবোজাহাজ। জার্মানরা তাদের ইউবোট নামক সাবমেরিন দিয়ে সমুদ্রে ব্যাপক তাণ্ডব চালায়। জার্মানরা দুটি বিশ্বযুদ্ধেই সাবমেরিন দিয়ে ব্যাপক পারফরমেন্স করেছে। তারা ব্রিটিশ বাণিজ্যিক জাহাজগুলো ডুবিয়ে দেয়, যা ব্রিটেনের খাদ্য ও রসদ সরবরাহে মারাত্মক আঘাত হানে। এটি ছিল জলযুদ্ধের এক নতুন দিক, যেখানে জলের নিচ থেকে অতর্কিতে হামলা চালানো সম্ভব হয়েছিল। বিষাক্ত গ্যাস বর্তমানে কিন্তু কোনো সভ্য দেশ, অ্যাজ পার জেনেভা কনভেনশন, এটি অফিসিয়ালি ব্যবহার করতে পারে না। প্রথম বিশ্বযুদ্ধেই এমন একটি যুদ্ধ যেখানে এটি একবারই ব্যবহার করা হয়েছিল, তারপরে অফিসিয়ালি আর কখনো বিষাক্ত গ্যাসের ব্যবহার আমরা দেখি না। এবং প্রথম বিশ্বযুদ্ধে অনেক নারকীয় ঘটনা ঘটেছিল, অনেক কিছু হয়েছিল। তার মধ্যে সর্বাধিক যেটি হয়েছিল সেটি হচ্ছে এই বিষাক্ত গ্যাস। এর জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই সমস্ত দেশ বলে, আমরা আর যাই করি, আমরা বিষাক্ত গ্যাস আর ব্যবহার করব না। প্রথম বিশ্বযুদ্ধ ছিল বিষাক্ত গ্যাসের প্রথম ব্যাপক ব্যবহারের একটি ক্ষেত্র। ক্লোরিন, ফসজিন এবং মাস্টার্ড গ্যাসের মতো রাসায়নিক গ্যাসগুলো শত্রুপক্ষের ট্রেঞ্চে ছড়িয়ে দেওয়া হতো, যা সৈন্যদের শ্বাসরোধ করে মেরে দিত বা মারাত্মকভাবে আহত করে দিত। পুরো নার্ভাস সিস্টেম পঙ্গু হয়ে যেত। এর প্রতিরোধে সৈন্যদের জন্য গ্যাস মাস্কের ব্যবহার অপরিহার্য হয়ে ওঠে। 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের এক ভয়াবহ এবং কদর্য অধ্যায়। এটি ছিল আধুনিক যুদ্ধের বীভৎসতার এক জ্বলন্ত উদাহরণ। এই যুদ্ধের এবার আমরা অনেক ব্যাটেল আছে, বিখ্যাত বা কুখ্যাত, রক্ত ঝরার দিক দিয়ে দেখতে গেলে। আমরা মূলত তিনটে যুদ্ধ নিয়ে আমরা কথা বলবো, যে তিনটে ইতিহাস বলে যে এরকম ব্লাডিয়েস্ট ওয়ার কিন্তু আর দেখা যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদিও এটিকে সারপাস করে গেছিল, কিন্তু টিল দেন ইট ওয়াজ দ্য ব্লাডিয়েস্ট অফ দ্য ওয়ার্স। তাহলে প্রথম যে যুদ্ধটির কথা আমরা বলবো সেটা হচ্ছে ব্যাটেল অফ ভারদুন, VERDUN, একটি ফরাসি জায়গা।
1916 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ভার্দুনের যুদ্ধ ছিল এক দীর্ঘ এবং ভয়াবহ সংঘাত। ফরাসি এবং জার্মান সৈন্যরা এখানে একে অপরের বিরুদ্ধে লড়ছিল। জার্মান জেনারেল ফালকেনহাইম চেয়েছিলেন ফরাসিদের রক্তপাত ঘটাতে, মানে স্ট্র্যাটেজি হচ্ছে অপোনেন্টের লোককে মারবো। তার বিখ্যাত ডায়লগ ছিল ব্লিড ফ্রান্স হোয়াইট, খুব রক্ত বেরিয়ে গেলে আমাদের শরীর যেরকম ফ্যাকাশে পাংশু হয়ে যায়, সেও ফ্রান্সের সাথে এরকমই কাজ করতে চেয়েছিল। এই যুদ্ধের উদ্দেশ্য ছিল ফরাসিদের মনোবল ভেঙে দেওয়া। 10 মাস ধরে চলা এই যুদ্ধে দুপক্ষের প্রায় 7 লক্ষ 7 লাখ সৈনিক মারা যায় বা আহত হয়। এটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে দীর্ঘ এবং অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ। ভার্দুনের আশেপাশের পুরো এলাকাটি গোলাবর্ষণ এবং ধ্বংসযজ্ঞের ফলে এক চাঁদমারির মতো রূপ নেয়। চাঁদমারি নিশ্চয়ই আমরা জানি, যেখানে অনেকে টিপ বন্দুকের নিশানা প্র্যাকটিস করে। এর পরের যে যুদ্ধটি আসে সেটি হচ্ছে দ্য ব্যাটল অফ সোমে, সোমের যুদ্ধ। এইটির ওপর একটি চমৎকার ইংরেজি কবিতা আছে উইলফ্রেড আওয়েনের লেখা, স্প্রিং অফেন্সিভ। যারা ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রী তারা জানে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পোয়েট্রি দারুণ দারুণ তৈরি করেছে স্প্রিং অফেন্সিভ এই সোমের যুদ্ধ নিয়েই লেখা। ভার্দুনের প্রায় একই সময় 1916 সালের 1 জুলাই মিত্রশক্তি অ্যালাইড পাওয়ার ব্রিটিশ ও ফরাসি জার্মানির বিরুদ্ধে সোম নদীতে এক বিশাল আক্রমণ শুরু করে। প্রথম দিনেই ব্রিটিশরা প্রায় 57,000 সৈন্য হারায়, যা ব্রিটিশ সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতি। এই যুদ্ধে উভয় পক্ষে প্রায় 10 লক্ষ মানুষ হতাহত হয়, 1 মিলিয়ন। এটি ছিল এক বিশাল ব্যর্থতা, যেখানে সৈন্যরা সামান্য কিছু ভূখণ্ড দখল করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে। এই যুদ্ধটি পরিখার যুদ্ধের ট্রেঞ্চ ওয়ারফেয়ারের এক প্রতীক হয়ে আছে, যেখানে সৈনিকরা মাসের পর মাস কাদা, রোগ আর মৃত্যুর ভয়ে দিন কাটাতো। এবার তৃতীয় এবং লাস্ট সব থেকে যে ব্লাডিয়েস্ট ওয়ার, সেটা হচ্ছে ব্যাটেল অফ প্যাশন্ডেল। ইনফ্যাক্ট এই নামে একটি সিনেমাও আছে, কোথাও কোথাও উচ্চারণটা একটু পাশ্চেন্ডাল এরকম করেও আছে। ফরাসি ইতালিয়ান নাম আমার পক্ষে প্রপারলি প্রনাউন্স করা সম্ভব না, কিন্তু এই নামে একটি সিনেমাও আছে। 1917 সালে শুরু হওয়া প্যাশন্ডেলের যুদ্ধ ছিল বেলজিয়ামের এক কাদার যুদ্ধ। এই যুদ্ধে ভারী বৃষ্টি এবং অবিরাম গোলাবর্ষণের কারণে পুরো এলাকাটি এক বিশাল কাদার সাগরে পরিণত হয়। সৈন্যরা কাদার মধ্যে আটকে যেত, এমনকি অনেক সময় ডুবেও মারা যেত। ব্রিটিশ এবং তাদের মিত্ররা মাত্র কয়েক কিলোমিটার জায়গা দখল করতে গিয়ে প্রায় 5 লক্ষ সৈন্য হারায়। এই যুদ্ধটি এর মর্মান্তিক অবস্থার জন্য পরিচিত। এই যুদ্ধ প্রমাণ করে যে যুদ্ধের নির্মমতা আর ধ্বংসযজ্ঞ কতটা ভয়ানক হতে পারে। 1918 সালে নভেম্বরে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। যুদ্ধের শেষ দিকে জার্মানি এবং তার মিত্ররা একের পর এক পরাজয়ের সম্মুখীন হতে থাকে। জার্মানির ভেতরের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে। সম্রাট দ্বিতীয় উইলিয়াম সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন। অবশেষে 11 নভেম্বর 1918 সালে জার্মানি যুদ্ধবিরতিতে সই করে ট্রুস। 4 বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়। প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে, তার ঠিক 20 থেকে 25 বছরের মাথাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে। ইতিহাস তো অনেক ব্যাপক ও বিস্তৃত। ভালো করে ইতিহাস পড়লে মনে হয় এই ইউরোপীয় শ্বেতাঙ্গরাই হচ্ছে আসলেতে অসভ্য ও বর্বর, নাহলে এরকম যুদ্ধ কখনো কেউ করতে পারে না। এই যে ভারত আর চীন হাজার হাজার বছর ধরে তারা একে অপরের প্রতিবেশী, তা এরকম আমরা কটা যুদ্ধ দেখেছি? যুদ্ধ যে হয়নি, বর্ডার ব্যাটেল স্কারমিশেস যে হয়নি সেটা নয়, হয়েছে, কিন্তু এরকম ব্যাপক হারে, নারকীয় হারে কিন্তু হয়নি। বর্তমানেও যা নিয়ম আছে, ভারত চীনের বর্ডারের অনেক জায়গাতে কোনো পক্ষই কোনো আগ্নেয়াস্ত্র ক্যারি করে না, যেন কোনো ঝামেলা হলেও হতাহতের সংখ্যা যেন না হয়। এটাই একটা সভ্যতার, হাজার হাজার বছর ধরে যে সভ্যতা, সভ্য মানুষদের চিন্তাভাবনা ও পরিচয়। কিন্তু তারা এমনই অসভ্য বর্বর, আমি কিভাবে মাস্টার্ড গ্যাস দিয়ে মারবো, ফসজিন গ্যাস দিয়ে মারবো, ক্লোরিন গ্যাস দিয়ে মারবো, কিভাবে মেশিন গান ফ্লেম থ্রোয়ার দিয়ে অপোনেন্টকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো, এগুলো সবই কিন্তু এই ইউরোপিয়ান সভ্য স্ল্যাশ অসভ্য জাতির অবদান বা কুৎসিত ইতিহাস। যাই হোক, এবারে আমরা দেখি যুদ্ধ শেষের পরে ভিক্টরস কারা হলো, ভ্যাঙ্কুইস্ট কারা হলো, কে কার ভাগ্যে কীরকম কি জুটলো। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া এবং পরবর্তীতে আমেরিকা
জয়ী হয়। 1919 সালে প্যারিসে শান্তি সম্মেলন শুরু হয়। এই সম্মেলনের মূল ফলাফল ছিল ভার্সাই চুক্তি। এই চুক্তি জার্মানির ওপর কঠোর শর্ত চাপিয়ে দেয়। আমরা পরবর্তীকালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভিডিও করব, তখন আমরা দেখব যে এই ভার্সাই চুক্তি মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিজের গর্ভে বহন করছিল। 25 বছর পরে ডেলিভারি করবে। হিটলার, স্তালিন, মুসোলিনি, একের পর এক স্বৈরাচারী শাসকরা বেরিয়ে আসবে এবং পৃথিবীকে আবার রক্তগঙ্গায় ভাসিয়ে দেবে। ভার্সাই চুক্তির শর্তগুলি কি কি ছিল? জার্মানিকে যুদ্ধের একমাত্র দোষী হিসেবে চিহ্নিত করা হয়। করলো সবাই, উপনিবেশের লোভ সবাই করলো, কিন্তু একা স্কেপগোট কে হলো? জার্মানি হলো। জার্মানিকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়। জার্মানিকে নিজের কিছু জায়গা ছাড়তে বাধ্য করা হয়। জার্মানিকে তার অধিকাংশ উপনিবেশ হারাতে হয় এবং সামরিক শক্তি সীমিত করতে হয়। ফ্রান্সের সীমান্তবর্তী রাইনল্যান্ড এলাকাকে বেসামরিকরণ করে দেওয়া হয়, সেখানে কোনো মিলিটারি রাখা হয় না। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় জার্মানি এবং অটোমান সাম্রাজ্য, এবং সব থেকে বেশি লাভ হয় ফ্রান্সের। ভার্সাই চুক্তি জার্মানির জন্য চরম অপমানজনক ছিল। এই চুক্তির কঠোর শর্তগুলো জার্মান জনগণের মনে গভীর ক্ষোভ ও প্রতিশোধের স্পৃহা তৈরি করে। এই ক্ষোভই পরবর্তীতে নাৎসি পার্টির উত্থানের পিছনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যাডলফ হিটলার এই অপমানকে পুঁজি করে জার্মানদের মধ্যে জাতীয়তাবাদী উন্মাদনা ছড়িয়ে দেন। তিনি জার্মানির হৃত গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। এই মিথ্যা শান্তি চুক্তির উপর ভিত্তি করে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়, তা মাত্র 2 দশক পরে, 25 বছর পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ শুধু প্রশস্ত করে না, একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডেস্টিনেশনে নিয়ে গিয়ে আমাদেরকে ফেলে দেয়। এই যে এখন বর্তমানে ট্রাম্প যেটা করছে, মেক আমেরিকা গ্রেট এগেন, একটা যাত্রাভিমান, বাকিদের থেকে আমরা সুপিরিয়ার, কেন এরকম কথা শুনবে না। এবার ট্রাম্প এরকম করছে মানে কি, বাকি যারা রাষ্ট্রনেতা আছে তাদের মধ্যে এরকম জিঙ্গোইস্টিক মেন্টালিটি চলে আসছে। তো আমরা জিওগ্রাফিক্যালি যতটা না বেশি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে গেছি, আমার মনে হয় যে টেম্পারামেন্টাল ওয়াইজ যদি আমরা দেখি, কনসেপচুয়াল ওয়াইজ যদি আমরা দেখি, তাহলে অলরেডি উই আর ইন বিটুইন থার্ড ওয়ার্ল্ড ওয়ার। আমরা অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আছি। সরি, ইন বিটুইন হবে না, ইন থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ যেন চলছে, আমরা সেরকম অবস্থাতেই আছি। উই আর লিভিং ইন দ্য টাইম অফ থার্ড ওয়ার্ল্ড ওয়ার। যুদ্ধ পরবর্তী বিশ্ব কীরকম হচ্ছে? প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের মানচিত্র সম্পূর্ণ পাল্টে যায়। অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং অটোমান সাম্রাজ্য ভেঙে একাধিক নতুন দেশ গঠিত হয়। জাতিসমূহের সংস্থা বা লিগ অফ নেশনস, যেটা বর্তমানে যে ইউনাইটেড নেশনস, তার যে প্রথম রূপ, সেটি গঠিত হয়, যার উদ্দেশ্য ছিল ভবিষ্যতে এমন যুদ্ধ প্রতিরোধ করা। কাজকলা করতে পেরেছিল। তার 25 বছর পরে আরও ব্যাপক যুদ্ধ হয় এবং বর্তমানেও ইউনাইটেড নেশনস সেরকম কিছুই উল্লেখযোগ্য করতে পারছে না। তার কারণ, দে ওয়্যার উইক। বিশ্ব এক নতুন রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতার মুখোমুখি হয়। মানুষ বুঝতে পারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যুদ্ধ কত ভয়ঙ্কর হতে পারে। প্রথম বিশ্বযুদ্ধ শুধু কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল মানব ইতিহাসের গতিপথ পরিবর্তনকারী এক মহাযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ ছিল ভয়াবহতা ও অস্বাভাবিকতার এক প্রতীক। এখানে কিছু মানে প্রচণ্ড ভয়ঙ্কর ইনফরমেশন আমি দিলাম, যেগুলো ভাবা যায় না। প্রথম দিনেই বিশাল হতাহত। 1916 সালের 1 জুলাই সোমের যুদ্ধে প্রথম দিনেই ব্রিটিশ সেনাবাহিনী 57,000 সৈন্য হারায়। কাদার মধ্যে ডুবে মৃত্যু, কাদার মধ্যে, জলের মধ্যে ডুবে মৃত্যু আমরা শুনেছি, ভাবতে পারছি কাদার মধ্যে ডুবে মারা যাচ্ছে। ব্যাটেল অফ প্যাশান্ডেলে এই ঘটনা ঘটেছে। সৈন্যদের মধ্যে পঙ্গুত্ব। 2 কোটি সৈন্য, অনেক দেশে তো 2 কোটি জনগণ নেই ইউরোপের, আর এরা 2 কোটি সৈন্য আহত হয়ে করে বসে আছে, এবং ম্যাক্সিমামই চিরতরে পঙ্গু হয়ে গেছিল। আরে একটা বোম পড়ে, মাইন পড়ে হাত বা পা উড়ে গেছে, মানুষ কি টিকটিকি যে তার আবার লেজের মতো একটা হাত বা পা গজাবে? সারা বছরে যুদ্ধের থেকেও বেশি মৃত্যু একদিনে। 1916 সালের 21 ফেব্রুয়ারি থেকে 18 ডিসেম্বর পর্যন্ত চলা ভার্দুনের যুদ্ধে দুই পক্ষের প্রায় 10 লক্ষ সৈন্য মারা যায়। এর মানে প্রতিদিন প্রায় গড়ে 3,000 সৈন্য মারা গেছে। ট্রেঞ্চ ফুট, দেখো আমি কেন বললাম যে ইউরোপিয়ানরা কতটা অসভ্য বর্বর ছিল। নিজেদের কিভাবে টর্চার করেছে, অন্যকেও কিভাবে টর্চার করেছে। জার্মানি ইহুদিদেরকে মেরেছে গ্যাস চেম্বারে। আমরা কখনো এশিয়ার ইতিহাসে এরকম জিনিস দেখতে পাচ্ছি? ট্রেঞ্চে দীর্ঘদিন ও কাদা ভেজা অবস্থায় থাকার কারণে সৈন্যদের পায়ে এক ধরনের ভয়াবহ সংক্রমণ হতো, যাকে বলা হতো ট্রেঞ্চ ফুট।
এতে পা পচে যেত, গ্যাংগ্রিন হতো এবং অনেক সময় কেটে বাদ দিতে হতো, আর কোনো উপায় থাকতো না। যুদ্ধবিরতির অলৌকিক ঘটনা। 1914 সালের ক্রিসমাসের সময় পশ্চিম ফ্রন্টের কিছু জায়গায় জার্মান এবং ব্রিটিশ সৈন্যরা স্বেচ্ছায় যুদ্ধবিরতি ঘোষণা করে। তারা একে অপরের সাথে উপহার বিনিময় করে এবং ফুটবল খেলে। ট্যাঙ্ক নিয়ে তো বলাই হয়েছে। যুদ্ধে কুকুর ও পায়রার ব্যবহার, এটা ইন্টারেস্টিং। এই যুদ্ধে কুকুরদের বার্তা বহন এবং প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। অন্যদিকে পায়রাদের মাধ্যমে গোপন বার্তা পাঠানো হতো, কারণ তারা শত্রুর চোখ ফাঁকি দিতে পারত। আর যুদ্ধে ঘোড়াদের তো ব্যবহার মানে সেই আদিমকাল থেকেই হয়ে আসছে, প্রথম বিশ্বযুদ্ধেও হয়েছিল। ঘোড়া, বলদ। বিষাক্ত গ্যাসের ব্যবহার, এ তো বললামই। এগুলো কি করত, মানে ক্লোরিন ও মাস্টার্ড গ্যাসের মতো বিষাক্ত গ্যাস, এগুলো সৈন্যদের ফুসফুস জ্বালিয়ে দিত, চোখ অন্ধ করে দিত। আত্মহত্যার হার, পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যুদ্ধের ভয়াবহতা, মানসিক চাপ এবং ট্রমা থেকে বাঁচার জন্য অনেক সৈন্য আত্মহত্যা করত। মানে ট্রমাটা এত টেরিফিক ছিল, এর থেকে বাঁচার জন্য মরে যাওয়াই বরং ভালো। যুদ্ধক্ষেত্রে ইঁদুর, ট্রেঞ্চে লাখ লাখ ইঁদুরের উপদ্রব ছিল। ইঁদুরগুলো সৈনিকদের খাবার চুরি করত এবং তাদের মৃতদেহ খেত। অনেক সময় ঘুমিয়ে থাকলে পায়ের আঙুলে কুটুস করে কামড়ে চলে যেত। এবং ইঁদুরের থেকে কি হয়, ভীষণ পরিমাণ রোগ জীবাণু ছড়ায়। তো তাদেরকে সেই সবেরও মোকাবিলা করতে হচ্ছে। কোনো সৈন্যের হয়তো ডায়রিয়া আর ওইদিকে গুলি চলছে। এবারে একজন সবচেয়ে শক্তিশালী সৈনিকের রেফারেন্স দিই। অ্যালভিন ইয়র্ক নামের একজন আমেরিকান সৈনিক একাই একটি জার্মান মেশিনগান ইউনিটকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিলেন। পরে তিনি আমেরিকার অন্যতম সাহসী সৈনিক হিসেবে পরিচিতি পান। যুদ্ধবিরতি ঘোষণার মুহূর্ত কখন হয়েছিল? 1918 সালের 11ই নভেম্বর সকাল 11টায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তার ঠিক কিছুক্ষণ আগে অবধিই আমরা যদি ওই সিনেমাটা দেখি বা বইটা পড়ি, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, সেখানে চমৎকার আমরা বিবরণ পাবো। যদিও চমৎকার বললাম, আই শুড হ্যাভ সেড হৃদয় বিদারক। এর ফলে যুদ্ধ শেষের কয়েক মিনিটের মধ্যে অনেক সৈনিক মারা গেছিল, কারণ তারা জানতো না যে যুদ্ধবিরতি কার্যকর হতে চলেছে। ঠিক আছে, আমরা প্রথম বিশ্বযুদ্ধ ভেবেছিলাম একটা ভিডিওতে শেষ হয়ে যাবে, কিন্তু অলরেডি 23 মিনিট রানিং। ফোনটা দু একবার পড়ে গেছে, কিছু অসুবিধা হয়েছে সেটাপে। হ্যাঁ, খুবই অ্যামেচার হাতের কাজ, তো আমি অ্যামেচারই থাকবো, প্রফেশনাল আমি হচ্ছি না। হ্যাঁ, পরের ভিডিওতে আমরা প্রথম বিশ্বযুদ্ধের বাকি পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা ভারতের কি অভিজ্ঞতা ছিল ভালো মন্দ সেইটা দেখব। আর দেখব হচ্ছে পাঁচটা পাঁচটা করে নামকরা চলচ্চিত্র এবং মুভি, সরি চলচ্চিত্র আর মুভি একই হয়ে গেল, পাঁচটা নামকরা নভেল এবং পাঁচটা নামকরা সিনেমা, যেগুলো প্রথম বিশ্বযুদ্ধের ওপর বেস করে বানানো। আমরা তো প্রথম বিশ্বযুদ্ধের পুরোটাই ইউটিউবে ভিডিও তো দেখতে পাবো না। এগুলো যদি আমরা আরও বিশদে জানতে চাই, আরও ভেতরে ঢুকতে চাই, তাহলে কিন্তু আমরা এই ভিডিওগুলো, এই সিনেমাগুলো বা এই বইগুলো পড়তে পারি। তবে একটা কথা বলছি, এটাও একটা অ্যামেচারিশ কথা হচ্ছে, খুব বেশি আর বাকি নেই, আমি বরং পড়েই দিই। কেউ হয়তো খুব বেশি দেখবে না, এবার যে 24 মিনিট অবধি দেখবে সে নিশ্চয়ই 30 মিনিট অবধিও দেখবে। এই যুদ্ধের পর কি হয়েছিল দেখি, মানে ডিউরিং দ্য ওয়ার অ্যান্ড আফটার দ্য ওয়ার দুটোই আমরা দেখব। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। ব্রিটিশরা প্রায় 1.5 মিলিয়ন 15 লক্ষ ভারতীয় সৈনিককে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পাঠায়, যার মধ্যে প্রায় 74,000 সৈন্য নিহত হয়। এই যে 1.5 মিলিয়ন সৈন্য ছিল, এদের মধ্যেই কিন্তু একজন ছিলেন আমাদের কাজী নজরুল ইসলাম। প্রথম বিশ্বযুদ্ধে অ্যাজ আ সোলজার পার্টিসিপেট করে ওনার যে প্রচুর অভিজ্ঞতা হয়, তার ফলেই উনি পরবর্তী জীবনে বিদ্রোহী কবি হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারে। মধ্যপ্রাচ্য, পূর্ব আফ্রিকা এবং ইউরোপের পশ্চিম ফ্রন্টে এই সৈন্যরা যুদ্ধ করে। ভারত থেকে খাদ্য, রসদ এবং অর্থ সরবরাহ করা হয়, যা ব্রিটিশদের যুদ্ধ পরিচালনায় সহায়তা করে। যুদ্ধের সময় ভারত থেকে বিপুল পরিমাণ সম্পদ চলে যাওয়ায় দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। সামরিক ব্যয় বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতি দেখা যায়। সাধারণ জনগণের ওপর করের বোঝা বাড়ে এবং খাদ্য সরবরাহ কমে যায়। অ্যাকচুয়ালি কোনো দেশ যুদ্ধে যখন ডিরেক্টলি বা ইনডিরেক্টলি পার্টিসিপেট করে, তখন কিন্তু এগুলো হবেই। আমরাও যদি ভারতের লোকেরা চীন, পাকিস্তান বা অন্য কোনো দেশের সাথে দীর্ঘকালীন একটি যুদ্ধে জড়াই, অপারেশন সিঁদুর একটা ছোট ওয়ারফেয়ার ছিল, ওটা যদিও ওয়ারফেয়ার না বলে
এপিসোড বলাই ভালো, অতটা আমরা প্রভাব করেনি। কিন্তু যদি 6 মাস, 1 বছর, 1.5 বছর ধরে কোনো যুদ্ধ চলে, তাহলে কিন্তু রিসোর্সের অভাব দেখা দেবেই। ধনী দেশ, গরিব দেশ, মধ্যবিত্ত দেশ, কোনো দেশই বাদ যাবে না। কারণ যুদ্ধ মানেই হচ্ছে আলটিমেটলি মানে হিউজ ওয়েস্ট অফ রিসোর্সেস। সব থেকে বড় রিসোর্স লস হচ্ছে হিউম্যান লাইফ, তারপরে গরু, গাধা, মানে মানুষজন, গাড়ি ঘোড়া, বিল্ডিং। এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, এ ওর বোমা মেরে এটা উড়িয়ে দিচ্ছে, সেটা উড়িয়ে দিচ্ছে, আরে বিল্ডিংটা তো ভেঙে গেল। এগুলো ভাববার ব্যাপার। তো যুদ্ধ মানেই হচ্ছে একটা ব্যাপক অপচয়। এই যুদ্ধের পর ভারতের জাতীয়তাবাদী আন্দোলন তীব্র হয়। ব্রিটিশ সরকার যুদ্ধের সময় ভারতীয়দের সহযোগিতা চেয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে যুদ্ধ শেষে তাদের স্বায়ত্তশাসন দেওয়া হবে। কিন্তু যুদ্ধের পর যখন সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি, তখন ভারতীয়দের মধ্যে ক্ষোভ বেড়ে যায়। 1919 সালের রাওলাট আইন এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এই ক্ষোভকে আরো বাড়িয়ে দেয়, যা পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের জন্ম দেয়। 1919 সাল, ইউরোপে চলছে প্যারিসে শান্তি চুক্তি, ভার্সাই চুক্তি ইত্যাদি। আর আমাদের ইন্ডিয়াতে কি হচ্ছে? জালিয়ানওয়ালাবাগ, রাওলাট আইন ইত্যাদি হচ্ছে। এরই মানে বিরুদ্ধে, এরই প্রতিবাদ স্বরূপ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড ডিগ্রি, তার নাইটহুড যে উপাধি, সেটিকে তিনি ত্যাগ করবে। এবারে আমরা দেখে নেব যে বিখ্যাত কিছু চলচ্চিত্রের নাম। অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এটা দুটো ভার্সন আছে, 1930 একটা, 2022-এর একটা। 2022-এরটা নেটফ্লিক্সে এবং অন্যান্য জায়গাতে আছে। আমি স্ট্রংলি সাজেস্ট করবো এই সিনেমাটা দেখতে। এত ভালো ওয়ারের ওপর মুভি হয় না, এবং একজন সৈনিককে যে কি পরিমাণ দুর্দশার মধ্যে দিয়ে যেতে হয় সে ভাবা যায় না। এই সিনেমাটা খুব ভালো। প্যাথস অফ গ্লোরি অপর একটি সিনেমা। যুদ্ধের বাস্তবতার উপর নির্মিত এই ছবিতে দেখানো হয়েছে কিভাবে ফরাসি সেনারা তাদের কমান্ডোদের দ্বারা অন্যায়ভাবে দণ্ডিত হয়। 1917, এই সিনেমাটাও দেখা, 2019-এর সিনেমা। এই ছবিটি দুইজন ব্রিটিশ সৈনিকের একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছানোর বিপজ্জনক মিশনকে দেখাচ্ছে। দ্য গ্র্যান্ড ইলিউশন, একটি জার্মান যুদ্ধ শিবিরে ফরাসি যুদ্ধবন্দীদের গল্প, যা মানবিকতা ও বন্ধুত্বের সম্পর্ককে তুলে ধরে। গ্যালিপোলি, 1981 সালের সিনেমা। অ্যামেচার হলে যা হয়, এটি গ্যালিপোলি যুদ্ধে অস্ট্রেলিয়ান সেনাদের করুণ পরিণতিকে চিত্রিত করে। এবারে চলে আসা যাক উপন্যাস। উপন্যাস অনেক ভালো ভালো আছে, আর্নেস্ট হেমিংওয়েরই দুটো আছে। একটি হচ্ছে ফেয়ারওয়েল টু আর্মস, একজন আমেরিকান অ্যাম্বুলেন্স চালক এবং একজন ব্রিটিশ নার্সের প্রেমের গল্প, যা যুদ্ধের সময় গড়ে ওঠে। অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এটি মূলত একটি নভেল, যেটি লিখছে এরিক মারিয়া রেমার্ক। পরবর্তীকালে এই নভেলের ওপর বেস করে সিনেমা হচ্ছে, 1930 সালে একটি, 2022 সালে একটি। দ্য গুড সোলজার হাসেক, একজন চেকোস্লোভাকিয়ান সৈনিকের হাস্যরসাত্মক কিন্তু তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক গল্প। দ্য সান অলসো রাইজেস, এটিও হেমিংওয়ে লিখছে। যুদ্ধের পর একদল আমেরিকান এবং ব্রিটিশ প্রবাসীর জীবনের উদ্দেশ্যহীনতা এবং মানসিক আঘাতের প্রতিফলন। স্টর্ম অফ স্টিল লিখছে আর্নেস্ট ইয়াঙ্গার, একজন জার্মান সৈনিকের ডায়েরি, যা যুদ্ধের বাস্তব অভিজ্ঞতাকে তুলে ধরে। ঠিক আছে, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আমরা এই জিনিসগুলো জানলাম, এগুলো শিখলাম। আমাদের এগুলো করতে হবে, কারণ আমাদের রিয়েল ওয়ার্ল্ড এবং ভার্চুয়াল ওয়ার্ল্ড, সেখানে এত বেশি টক্সিক এবং ভালগার জিনিসপত্র আসছে। আমরা যতক্ষণ না নিজেদেরকে এগুলির সাথে ইনভলভ করব, এগুলোকে একটি মুভমেন্ট হিসেবে দেখবো, এর সাথে পার্টিসিপেট করব, ততক্ষণ অবধি কিন্তু আমরা কাউন্টারওয়েট হতে পারবো না। দাঁড়িপাল্লার একদিকে তারা ওজন দিয়ে অনেকটা ঝুলিয়ে দিয়েছে, আমরা তাদেরকে ওইভাবে বন্ধ করতে পারবো না। যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা নিজেদের এবং আমাদের চারপাশে যারা আছে তাদের রুচির অভিমুখটা ঘুরিয়ে দেওয়া। আমার প্রচেষ্টা কতটা ফসল না, কতটা সফল হবে জানি না, আমার প্রচেষ্টা কি ফসল ফলাবে আমি জানি না, কিন্তু প্রচেষ্টা, এই কাজটা আমাকে এবং আমাদেরকে করতেই হবে। আমরা পরের ভিডিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কথা বলবো। তারপরের ভিডিওতে আমরা নিশ্চয়ই কোনো আধ্যাত্মিক কোনো ব্যাপার আমরা আপলোড করব। আধ্যাত্মিকতার জগৎ একটি বিশাল বড় জগৎ, যেটি শেষ করা যায় না, ফ্যাদামলেস ওশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গীতা নিয়ে অনেক কাজ বাকি আছে। তোমাদের সকলের সাপোর্ট, আপনাদের সকলের সাপোর্ট পেলে খুব ভাল লাগবে। কিচ্ছু না, এগুলো দেখা, পার্টিসিপেট করা। আমাকে কোনো স্টার পাঠাতে হবে না, মানিটাইজের কোনো ব্যাপার নেই।
জাস্ট নিজেদের মস্তিষ্কের স্পেসে সত্যিকারের যে জ্ঞান বিজ্ঞান ইতিহাস আছে, কত কিছু জানবার আছে, সেগুলোকে মানে প্রবেশাধিকারের সুযোগ দেওয়া, ভিসা পাসপোর্ট দেওয়া, আমার এইটুকুই চাই, নাথিং এলস। থ্যাংক ইউ। হরে কৃষ্ণা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।